আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। আজ থেকে 4 দিন সরকারি ছুটি, 2 দিন বন্ধ দোকান, শপিং মল। জানাবো এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো ভোট দিতে উত্তরাঞ্চলের মানুষের বাড়ি ফেরার শেষ ভরসা ট্রেনের ছাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। আজ থেকে 4 দিন সরকারি ছুটি, 2 দিন বন্ধ দোকান, শপিং মল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বাস্থ্যশাসিত ও বেসরকারি অফিস প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের টানা 4 দিনের ছুটি আজ থেকে শুরু হয়েছে, যা আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অন্যদিকে নির্বাচন ও পূজার ছুটি মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকবে টানা 5 দিন। আজ থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে 11 ও 12 ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর সাথে 13 ও 14 ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সাধারণ ছুটি 4 দিনে দাঁড়িয়েছে। এছাড়া 15 ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ছুটি থাকায় সেখানে সর্বমোট 5 দিনে ছুটি কার্যকর হচ্ছে। 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোটের মূল দিন নির্ধারিত রয়েছে। এর আগে নির্বাচন ও গণভোট উপলক্ষে 11 ও 12 ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক কর্মচারীদের জন্য 10 ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছিল। গত 25 জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক 11 ও 12 ফেব্রুয়ারি সব সরকারি, আধা সরকারি, স্বাস্থ্যশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে নির্বাহী আদেশে দেশব্যাপী সাধারণ ছুটি বলবৎ থাকবে। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য 10 ফেব্রুয়ারির বিশেষ ছুটিও বহাল রাখা হয়েছে। এদিকে নির্বাচন উপলক্ষে ঢাকা শহর সারা দেশের সব দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিং মল আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার বন্ধ থাকবে। দোকান মালিক সমিতির পক্ষ থেকে নির্বাচনকালীন এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত 5 ফেব্রুয়ারি এই ঘোষণা দেওয়া হয়। ব্যবসায়ী মালিক সমিতির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 12 ফেব্রুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন ভোট দেয়া ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সংহতি রেখে 12 ও 11 ফেব্রুয়ারি ঢাকা সহ দেশের সব দোকানপাট, বিপণী বিতান এবং শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের পর তারা এককভাবে সরকার গঠনে সক্ষম হবেন বলে আশা করছেন। ডয়চে বেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎকারে তিনি নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং গুম খুনের বিচার নিয়েও কথা বলেছেন। 17 বছরের নির্বাচন শেষে দেশে ফিরে মায়ের মৃত্যু এবং নির্বাচনী প্রস্তুতি দুটো সামঞ্জস্য রাখাই তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বলে জানান তারেক রহমান। 12 ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন ও গণভোট, তো এই নির্বাচন কতটা সুষ্ঠু হবে বলে আপনি আশাবাদী? তারেক রহমান বলেন, আমরা আশা করছি যে নির্বাচনটা সুষ্ঠু হবে, মানুষেরও তাই প্রত্যাশা, আমরা আশাবাদী। 17 বছর পর আপনি বাংলাদেশে এসেছেন, আপনি নির্বাচনে ছিলেন নানা কারণে। এই 17 বছর পর আসার পরে আপনার দল গোছানো, নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আপনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা ছিল? তারেক রহমান বলেন, চ্যালেঞ্জটা হয়তো কিছুটা, খুব সম্ভবত আমারই ছিল। এত বছর পরে এসেছি, আমার আসার পরে মানুষের চোখে মুখে একটা প্রত্যাশা দেখেছি, এটা হলো রাজনৈতিক দিক। অন্যদিকে আসার 5 দিন পরে আম্মা মারা গেলেন। উনি অসুস্থ ছিলেন অনেক দিন ধরে। স্বাভাবিকভাবে এটাও একটা খুব কষ্টকর বিষয় আমাদের সবার জন্য। আমরা পরিবার যে একসাথে বসে নিজেদের কষ্টটা ভাগ করে নেব, সেই সুযোগটা বা সময়টা হয়নি, কারণ আমরা একদম নির্বাচনের জামাডোলের ভেতরে। একদিকে নির্বাচনী ডামাডোল, অন্যদিকে ব্যক্তিগত বিষয়টা, দুটো সামঞ্জস্য রেখে এগিয়ে নিয়ে যাওয়া, এটা আসলে আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হয়তো এই চ্যালেঞ্জটা মোটামুটিভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি আমি। এবার তো অনেক ভোটার যারা হচ্ছেন তরুণ এবং প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন। গত 3টি নির্বাচন বিতর্কিত নির্বাচন, আপনি জানেন। ফলে মানুষের মধ্যে একটা বাড়তি আগ্রহ রয়েছে। তরুণদেরকে আগ্রহী করতে বা তরুণদের কাছে পৌঁছাতে আপনার দলের পক্ষ থেকে কি আলাদা করে বা বিশেষ করে কোনো কিছু করা হয়েছে, যেটাতে তরুণরা একটু আকৃষ্ট হতে পারে? তারেক রহমান বলেন, দেখুন, আপনি যদি আমাদের ম্যানিফেস্টোটা দেখে থাকেন, যেটা আমরা কয়েকদিন আগে জাতির সামনে উপস্থাপন করেছি, সেখানে কিন্তু আমরা সমাজের তরুণদের জন্য, একইভাবে এখানে বয়স্ক যারা আছেন তাদের জন্য, একই সঙ্গে যারা দেশের 40 লাখ প্রতিবন্ধী আছেন তাদের জন্য, একই সঙ্গে বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেক যে নারী, তাদের ক্ষমতায়নের জন্য আমরা পরিকল্পনা রেখেছি, কর্মসূচি রেখেছি। বিশেষ করে শুধু তরুণদের জন্য না, সকলের জন্য, কারণ দেশটা গঠন করতে হলে সকলকে নিয়ে।
জুলাই অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং তারপর থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের ক্রমশ অবনতি হচ্ছে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। এই যে সম্পর্ক এবং অতীতে দেখা গেছে যে গত এক দশকে অনেকে মনে করেন যে ভারতের সঙ্গে বিএনপির একটা দূরত্ব লয়ে গেছে এবং সেই দূরত্বটা ঘোচায়নি। ভবিষ্যতে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আপনার অবস্থান কি হবে? তারেক রহমান বলেন, দেখুন, আপনি যেটা বললেন যে দেখা গিয়েছে যে বিএনপির সাথে তাদের একটা দূরত্ব আছে, অবশ্যই আমরা যদি দেখি যে এমন কোনো চুক্তি হচ্ছে যেটা বাংলাদেশের মানুষের স্বার্থে পরিপন্থী, বাংলাদেশের স্বার্থের পরিপন্থী, সেটা যে কোনো দেশের সাথেই হোক না কেন, তাদের সাথে স্বাভাবিকভাবেই দূরত্ব হবে। কারণ আমি তো প্রতিনিধিত্ব করি আমাদের দেশের মানুষকে। কাজেই যে কোনো দুই দেশের মধ্যে যদি কোনো চুক্তি হয় যেটা আমার দেশের স্বার্থের সাথে যাবে না, সেক্ষেত্রে যে কারো সাথেই আমাদের এরকম দূরত্ব হতে পারে। ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে চীনের একটা বাড়তি আগ্রহ আছে বাংলাদেশ নিয়ে। আপনাদের কি চীনের জন্য কি আলাদা কোনো নীতি বা কোনো পদক্ষেপ আছে? তারেক রহমান বলেন, বর্তমান বিশ্বে যদি আমরা চিন্তা করি আমাদের সাথে বিভিন্ন দেশের সম্পর্ক থাকবে, আমরা একা বসবাস করতে পারবো না। গ্লোবাল ভিলেজ বলা হয় এখন পৃথিবীকে। কাজেই আমাদের দেশের মানুষ বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করবে, আমাদের দেশের মানুষ বিভিন্ন দেশে যাবে চাকরি বাকরি বিভিন্ন কারণে। কাজেই আমার দেশের স্বার্থ যেখানে বজায় থাকবে, দেশের মানুষের স্বার্থ যেখানে বজায় থাকবে, আমাদের সাথে তাদের সম্পর্ক ভালো হবে। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে আপনি কয়েকদিন আগে বলেছেন যে বিএনপি কোনো রকম ঐক্যের সরকার বা জাতীয় সরকার গঠনের পরিকল্পনা নেই জামাতের সঙ্গে, কিন্তু জামাত বলছে যে তারা যদি সুযোগ পায় তারা বিএনপির সঙ্গে এখনও ঐক্য সরকার করতে রাজি এবং তারা আমন্ত্রণ জানাবে। সেক্ষেত্রে কি আপনি সেই আমন্ত্রণ গ্রহণ করবেন? তারেক রহমান বলেন, আমরা কনফিডেন্ট যে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের রায় আমরা পাব। আমরা সরকার গঠনে সক্ষম হব এককভাবে। সেক্ষেত্রে তো কাউকে অপোজিশনে থাকতে হবে, কারণ একটা ব্যালেন্সড রাষ্ট্র যদি হতে হয়, ব্যালেন্সড সরকার যদি হতে হয়, তাদের সেক্ষেত্রে অপোজিশনে থাকতে হবে কাউকে। সবাই সরকারে চলে এলে কেমন করে দেশ চলবে? বাংলাদেশে প্রায় ১৩ কোটি ভোটার এবং তার অর্ধেকের মতোই নারী, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো যে প্রার্থী মনোনয়ন দিয়েছেন তার মধ্যে নারীর সংখ্যা খুবই কম এবং এটা নিয়ে একটা আলোচনা হচ্ছে দেশে বিদেশে যে নারীকে কেন এতটা কম সুযোগ দেওয়া হচ্ছে ভোটের রাজনীতিতে। কারণ যে জুলাই বিপ্লবের কথা বলা হয়, গণঅভ্যুত্থানের কথা বলা হয়, সেখানেও তার বিশেষভাবে অবদান রেখেছেন। বিষয়টা কিভাবে দেখছেন? তারেক রহমান বলেন, বিষয়টাকে আমি অন্যভাবে দেখি। বেগম খালেদা জিয়া যখন এর আগে দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন উনি একটি পরিকল্পনা বাস্তবায়ন করেছিলেন এবং সেটা হচ্ছে মেয়েদের শিক্ষা ব্যবস্থা। ক্লাস 1 থেকে 12 পর্যন্ত উনি ফ্রি করে দিয়েছিলেন। এটি হচ্ছে নারী সমাজকে এম্পাওয়ার করার প্রথম একটি পদক্ষেপ, অর্থাৎ আপনি একজনের শিক্ষার সুযোগ তৈরি করলেন। আমরা সরকার গঠনে সক্ষম হলে নারীদের এই শিক্ষার সুযোগটা আরও হায়ার ক্লাস পর্যন্ত আমরা নিয়ে যাব। এটা হলো 1 নম্বর। দ্বিতীয়ত, আপনি নিশ্চয়ই শুনেছেন বা জানেন আমরা দেশের প্রত্যেক হাউসওয়াইফের জন্য, বিশেষ করে শুরু করব প্রান্তিক জনগোষ্ঠী থেকে, আমরা একটি ফ্যামিলি কার্ড দিতে চাই, যার মাধ্যমে আমরা তাকে একটি রাষ্ট্র বা সরকার থেকে একটি সহযোগিতা দেব। এই ফ্যামিলি কার্ডটা যখন পাবে সে মানসিকভাবে সে এম্পাওয়ার্ড ফিল করবে এবং সহযোগিতা যখন বজায় থাকবে আস্তে আস্তে অর্থনৈতিকভাবে সে স্বাবলম্বী হবে। একদিকে আমরা চেষ্টা করছি নারীদেরকে শিক্ষার আলোয় আলোকিত করতে, একই সাথে আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলছি। আমরা শুধু কথার কথা বলে কিছু নমিনেশন বা কিছু গুরুত্বপূর্ণ জায়গায় কিছু নারীকে দিয়ে দিলাম না, কিন্তু আপনি যদি সত্যিই নারীদের ক্ষমতায়নের কথা বলেন তা এভাবে আনতে হবে। তাদেরকে শিক্ষা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। আমরা চাইছি শিক্ষার পাশাপাশি নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে। তাহলে সে তার নিজের যোগ্যতায় যে কোনো পর্যায়ে নির্বাচন হোক, স্থানীয় হোক বা জাতীয় নির্বাচন, সে তার নিজের যোগ্যতা বলে নমিনেশন আদায় করেই নিতে সক্ষম হবে। বিষয়টিকে আমরা লং টার্মে নিয়ে যেতে চাইছি, ধীরে ধীরে স্থায়ীভাবে জিনিসটাকে গড়ে তুলতে চাইছি। আমরা যখন কথা বলি নারী ভোটারদের সঙ্গে, তাদের কারো কারো সঙ্গে এক ধরনের ভয় বা উৎকণ্ঠা কাজ করছে যে 12 তারিখের পরে কি হবে, তারা কতটা নিরাপদ থাকতে পারবেন বা তাদের উপরে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ হবে কিনা, তাদের জীবন সংকুচিত করার কোনো রকম পদক্ষেপ নেওয়া হবে কিনা, এরকম এক ধরনের ভয়, এক ধরনের উৎকণ্ঠা কাজ করেছে তাদের উদ্দেশ্যে। আপনারা কি কোনো বার্তা আছে? তারেক রহমান বলেন, আপনি যে বিষয়গুলো বললেন এটি অবশ্যই আমাদের পক্ষ থেকে নয়। এটি বাংলাদেশে কিছু কিছু অন্য রাজনৈতিক দল আছে যাদের বিভিন্ন কথাবার্তা বা সোশ্যাল মিডিয়াতে তাদের বিভিন্ন স্টেটমেন্টের মাধ্যমে এই ধারণাগুলো জন্ম নিয়েছে মানুষের মাঝে বা নারীদের মাঝে। আমরা সবসময় নারীদের এম্পাওয়ারমেন্টের কথা বলেছি, কারণ আমরা যত যাই পরিকল্পনা করি না কেন, যখন দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী হয়ে থাকেন তাদেরকে আলাদা রেখে আমরা দেশকে সামনে নিতে পারবো না। আমাদের সকলকে নিয়ে নিতে হবে। সেজন্যই আমরা তাদের শিক্ষার আরও এমন ব্যবস্থা করতে চেয়েছি যাতে তারা আরও উচ্চশিক্ষা লাভ করতে পারে সহজে। আমরা এমন ব্যবস্থা করতে চাইছি যাতে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, অর্থাৎ তাদের কনফিডেন্স আমরা আরও স্ট্রং করতে চাইছি, তাদের আত্মবিশ্বাসটা আমরা দৃঢ় করতে চাইছি। শুধু তাই নয়, আমরা এরই মধ্যে বলেছি যে আমরা দেশের সরকার গঠনে সক্ষম হলে আমরা দেশে এমন শিল্প নিয়ে আসতে চাই যেখানে নারীরা তাদের কর্মসংস্থানে বেশি পাবেই। কর্মসংস্থানে নারীরা যাতে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন সেই জন্য
কেয়ার সেন্টার সহ অন্যান্য বিষয়গুলো আমরা নিশ্চিত করার চেষ্টা করব আমাদের পরিকল্পনার মধ্যে। আমরা এটা বলেছি যে নারীরা যাতে নিরাপদে যাতায়াত করতে পারেন, ঢাকা শহর সহ বড় শহরগুলোতে আমরা নারীদের জন্য ইলেকট্রিক বাস ইন্ট্রোডিউস করব, যেটা শুধু নারীরাই ব্যবহার করবেন এবং সেই বাস পরিচালনাও করবেন নারীরা। কাজেই আমাদের দলীয় অবস্থান থেকে আমরা পরিকল্পনা রেখেছি, যেগুলো আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব সুযোগ পেলে, যাতে করে নারীরা তাদের জন্য যত বেশি নিরাপত্তা নিশ্চিত করা যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।